হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া আমরা আমাদের ক্লাস 8 সায়েন্সের বইয়ের চ্যাপ্টার নাম্বার 4 শুরু করছিলাম, তাই না? অলরেডি আমরা একটা লেকচার দেখে ফেলছিলাম, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। তো দেখো ভাই, আজকে আমরা মেইনলি কি আলোচনা করব, বেশ কিছু টপিক আছে আমরা আজকে দেখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। গতদিন আমরা প্রাকৃতিক অঙ্গজ প্রজনন কিন্তু পড়ছিলাম, আজকে আমরা কৃত্রিমটা দেখবো, বুঝছো? আর্টিফিশিয়াল, এটা আমরা দেখার চেষ্টা করব। সো নাম থেকে আমরা বুঝতে পারতেছি কৃত্রিম উপায়ে যদি আমি অঙ্গজ প্রজনন করতে পারি, সেটাই আমাদের কৃত্রিম অঙ্গজ প্রজনন, রাইট? খুব সিম্পল বিষয়। এখন কৃত্রিম অঙ্গজ প্রজনন আসলে কার করা হবে, তাই না? কেন আমি প্রাকৃতিকের হেল্পটা নিব না? মেনলি যেসব উদ্ভিদের ফলন বা যেসব উদ্ভিদের গঠন তুমি বলতে পারো মাতৃ উদ্ভিদের তুলনায়, মানে যে উদ্ভিদ থেকে আমি তাকে তৈরি করছি, অনুন্নত ও কম, তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাদের ক্ষেত্রে আমরা কৃত্রিম অঙ্গজ প্রজনন করতে পারি। অর্থাৎ দেখো, প্রাকৃতিক অঙ্গজ প্রজনন মানে কি? নিজে থেকে যে প্রজননটা হচ্ছে, রাইট? এখন যদি এরকম হয়, কোন একটা উদ্ভিদ, ধরো সেটা হচ্ছে গোলাপ গাছের উদ্ভিদ, তাই না? আমরা তো গোলাপ তৈরি করে উৎপাদন করে বিক্রি করি, তাই না? এখন আমি চিন্তা করলাম যে না, যে জায়গায় আগে 100টা গোলাপ হইতো, এখন সেই জায়গায় 50টা গোলাপ হচ্ছে, তাহলে আমার লস না? তাহলে তো আমার লস। তাহলে প্রাকৃতিক উপায়ে যেখানে আমাদের ফলনটা কমে যাচ্ছে, আমি কি করব? কৃত্রিম উপায়ে সেই ফলনটাকে বাড়ানোর চেষ্টা করব। ওকে, তার মানে যেসব উদ্ভিদের ফলনটা মাতৃ উদ্ভিদের তুলনায় কমে গেছে, বা সেম থাকলেও সেটার মানটা ভালো না, তাদেরকে আমরা কৃত্রিম উপায় কি করব? আমরা একটু বেটারমেন্ট করার চেষ্টা করবো, বুঝছো? কৃত্রিম উপায় সেটাকে আমরা একটু বেটার করার চেষ্টা করব। এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের কৃত্রিম অঙ্গজ প্রজনন। ওকে, আচ্ছা, তাহলে এখন তুমি বলতে পারো এই কৃত্রিম অঙ্গজ প্রজননের মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হচ্ছে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষণ। বৈশিষ্ট্য সংরক্ষণ, যেমন ধরো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমাদের মাতৃ উদ্ভিদটা খুবই সুগন্ধযুক্ত ফুল দিত, তাই না? বাট বাচ্চা উদ্ভিদ, যে উদ্ভিদটা নতুন তৈরি হলো, যে চারাটা আমি পাইলাম, সেই উদ্ভিদে ফুলে অত বেশি সুগন্ধ নাই, তাই না? তাহলে আমি সেই ফুলকে বিক্রি করতে পারবো? নিশ্চয়ই না। তো আমাকে কি করতে হবে? চারা উদ্ভিদে কিন্তু মাতৃ উদ্ভিদের মতোই সুন্দর সুগন্ধযুক্ত ফুল রাখতে হবে, তাই না? ওকে, তার মানে ওই সুন্দর সুগন্ধের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। এই জন্য আমি কি করতে পারি? কৃত্রিম প্রজননের সাহায্য নিতে পারি। এবার আসো হচ্ছে, আমি যদি প্রক্রিয়ার মধ্যে চলে যাই, প্রজনন প্রক্রিয়া কিভাবে এই প্রজননটা করা যেতে পারে, খেয়াল করে দেখো। আমি একটু পয়েন্ট আউট করে দিই, তোমাদের সহজে বুঝতে পারবা। প্রথম কথা হচ্ছে, আমি যে উদ্ভিদটা নিয়ে কাজ করতে চাই, সেই উদ্ভিদের একটা শাখা আমাকে নির্বাচন করতে হবে, ঠিক আছে? আমি কি করব? একটা সতেজ উদ্ভিদ নিব, সেই সতেজ উদ্ভিদের একটা শাখা আমি নির্বাচন করব, বুঝছো? শাখা, যেটাকে আমরা সায়ন বলতে পারি। এই সায়ন আমি কি করব? আগে সিলেক্ট করে নিব, যেখানে আমি কাজ করব সেই কাজের জায়গাটা আগে আমি নির্বাচন করে নিব। হ্যাঁ, আচ্ছা, তারপর নির্বাচিত শাখার বাকলের কিছু একটা জায়গা আমি কেটে নিব। ওকে, তাহলে আমাদের নির্বাচিত জায়গার একটা নির্দিষ্ট অংশের বাকল ছুরি দিয়ে কেটে নিব। হ্যাঁ, সে জায়গার বাকল থাকবে না আর কি। আমি কিন্তু এখনো পুরোপুরি শাখাটাকে আলাদা করে নেই, তাই না? এখন শাখাটাকে আলাদা করলে শাখাটা মারা যাবে, রাইট? শাখার কোনো কাজে লাগবে না। আমি বাকল দিয়ে তার কিছু একটা জায়গা আমি কেটে নিব। ধরো আমি তোমাকে একটু এক্সাম্পল দেই। ধরো এই হচ্ছে আমাদের সেই শাখাটা। হ্যাঁ, আমি এখানে রেখে দিই তোমাদের। ধরো এই হচ্ছে আমাদের সেই শাখাটা। আমি কি করলাম? তার একটা জায়গা আমি প্রথমে নির্ধারণ করলাম। ধরো এই জায়গাটুকু আমি নির্ধারণ করলাম, এবং এই জায়গাটুকু আমি কি করলাম? ছুরি দিয়ে কেটে ফেললাম। হ্যাঁ, ছুরি দিয়ে আর কি চেঁচে ফেললাম, তুমি বলতে পারো, রাইট? স্লাইস করে ফেললাম। এই হচ্ছে আমাদের বিষয়টা। তারপর দেখো, আমাদের এই কেটে ফেলা জায়গাটা, বাকল কেটে ফেলা জায়গাটা আমি কি করবো বলতো? গোবরের পেস্ট ইউজ করব। হ্যাঁ, এটার মধ্যে আমরা কি করব? গোবর ইউজ করব। গোবর এবং সারের একটা মিশ্রণ তৈরি করব।
কেটে নেওয়া জায়গায় গোবর ও সারের মিশ্রণ লেপটে দিব। হ্যাঁ, মিশ্রণ লেপটে দিব সুন্দর মতো, সেখানে জিনিসটাকে অ্যাপ্লাই করে দিব, তাই না? আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে এই যে জায়গাটুকু আমি কাজ করলাম সেই জায়গাটুকুকে আমরা সুন্দর মতো একটা সেলোফেন টেপ অথবা কোনো পলিথিন দিয়ে মুড়ে দিব। ওকে, পলিথিন দিয়ে মুড়ে দিব যাতে সেখানে পানি বা অন্য কোনো জন্তু জানোয়ার, অন্য কোনো পাখি এরা এসে যাতে এখানে কোনো আঘাত না করতে পারে, বুঝছো, এখানে কোনো ক্ষতি না করতে পারে। ওকে, তারপর কি হবে? একটা নির্দিষ্ট সময় পরে প্রজাতি ভেদে, উদ্ভিদ ভেদে একটা নির্দিষ্ট সময় পরে সেখানে মূল তৈরি হবে। ওকে, তাহলে এই কেটে নেওয়া জায়গা হচ্ছে মূল সৃষ্টি হবে। তাহলে যতটুকু জায়গায় মূল তৈরি হলো সেই জায়গা বরাবর এখন আমি কি করব? সেটাকে বিচ্ছিন্ন করে নিব। ওকে, তাহলে মূল সহ শাখাটি বিচ্ছিন্ন করে আমি কি করব? মাটিতে বা টবে রোপণ করে দিব। ওকে, মাটিতে রোপণ করে দিব। এইটা এখন আমাদের একটা চারা হিসেবে কাজ করবে। আমরা হচ্ছে ধরো যৌন জনন প্রক্রিয়ায় সামনে আমরা পড়বো, সেখানে দেখতে পারি বীজ থেকে হচ্ছে এরকম ভাবে চারা তৈরি হয়। বাট এখানে আমি কি করলাম? ওই উদ্ভিদের, ওই গাছের শাখা থেকে হচ্ছে চারা তৈরি করে ফেললাম, রাইট? আচ্ছা, এই যে পুরো টেকনোলজিটা আমি বললাম না, এই পুরো টেকনোলজি, এই পুরো প্রসেসটাকে আমরা কি বলি জানো? গ্রাফটিং বা কলম করা বলি। হ্যাঁ, কলম বা গ্রাফটিং বলি। তো গ্রাফটিং এ যদি আমি শাখার ব্যবহারটা করি, দেখো তো, আমি যদি এখানে শাখার ব্যবহার করি তাহলে সেটাকে আমরা কি বলতেছি? শাখা কলম বলতেছি। তাহলে এখানে যে পুরো প্রসেসটা বললাম না, এটা হচ্ছে আলটিমেটলি একটা শাখা কলম করার প্রসেস। ওকে, আমাদের বইয়ে কিন্তু শাখা কলমের প্রসেসটাই দেওয়া আছে। তাহলে আমি যদি উদাহরণ চিন্তা করি, উদাহরণের জন্য নিশ্চয়ই আমি শাখা কলমই নিব, রাইট? তো শাখা কলম আসলে কোন গাছে করলে বেশি লাভবান হবে? গোলাপ গাছে করলে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে আমাদের প্রক্রিয়া, এই হচ্ছে আমাদের কৃত্রিম অঙ্গজ প্রজনন। আচ্ছা, তো চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। এটা হচ্ছে আমাদের যৌন প্রজনন, হ্যাঁ, বা যৌন জনন। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ভাই যৌন জনন বলতে আসলে কি বোঝায়? যে প্রক্রিয়ায় আমরা কি পাবো? দুটা ভিন্নধর্মী জনন কোষ অর্থাৎ দুটা গ্যামেট মিলিত হবে, তাই তো? সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? যৌন জনন বলতেছি। অর্থাৎ যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষ, তাই তো, যেটাকে আমরা গ্যামেট বলতে পারি, এই দুটা ভিন্নধর্মী জনন কোষ হচ্ছে মিলিত হবে, মিলিত হয়ে নতুন জীব তৈরি করে। হ্যাঁ, নতুন জীব তৈরি করে। এই প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি? যৌন জনন বলতে পারি। তাহলে দেখো, এই যৌন জনন কিন্তু উন্নত উদ্ভিদেও হয়, উন্নত প্রাণীতেও হয়। প্রাণী যৌন জনন সম্পর্কে হয়তো আমরা একটু পরিচিত। হ্যাঁ, এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 10-এ হচ্ছে আমরা অলরেডি আলোচনা করে, সরি, তোমরা তো ক্লাস 8-এ স্টুডেন্ট। হ্যাঁ, তো যাই হোক, হয়তো আমরা যৌন জনন সম্পর্কে মোটামুটি জানি। প্রাণীদের ক্ষেত্রে কি হয়, আমাদের প্রাণীদের ক্ষেত্রে কি থাকবে? স্পেসিফিক, হ্যাঁ, আলাদা কিছু প্রজনন অঙ্গ থাকবে, তাই তো? পুরুষদের কিছু অঙ্গ থাকবে, ফিমেলদের কিছু অঙ্গ থাকবে, রাইট? বাট উদ্ভিদের বিষয়টা কিরকম? উদ্ভিদে তো এরকম কোনো আলাদা অঙ্গ নাই। তাহলে উদ্ভিদ কিভাবে যৌন জননটা করে? মেনলি উদ্ভিদের জন্য যৌন জননের কিন্তু আলাদা একটা অঙ্গ আছে, বা সেটা আমরা বুঝি না, সেটা আমরা দেখি না, দেখি বাট বুঝি না। সেই অঙ্গটা কি জানো? ফুল। অঙ্গটা হচ্ছে ফুল। ওকে, তাহলে ফুলের মেইন বৈশিষ্ট্য বা ফুলের মেইন কাজটাই হচ্ছে যৌন জননে অংশগ্রহণ করা। বুঝতে পারছি তো? আচ্ছা, তো এখন আমাদের কাজ হবে এই ফুলটা নিয়ে একটু
ওয়াজ নসিহত করা, বুঝছো? এই ফুলটা নিয়ে একটু পড়াশোনা করা। কিরকম? তো আমরা দেখতে পারি একটা আদর্শ ফুলের 5টা অংশ থাকে। একটা আদর্শ ফুলের 5টা অংশ থাকে। ওকে, এই 5টা অংশকে কি, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমি তোমাদের লিখে দিই। প্রথমে হচ্ছে পুষ্পাক্ষ, বুঝছো? ফ্লোরাল অ্যাক্সিস বা পুষ্পাক্ষ। এরপর হচ্ছে আমাদের বৃতি। ওকে, এরপর কি বলতো, এরপর হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি আমরা বলতে পারি। ওকে, এরপর হচ্ছে আমাদের পুংকেশর, এরপর হচ্ছে আমাদের স্ত্রীকেশর। ওকে, এরকম আমরা 5টা অংশ পেয়ে থাকি। এই 5টার মধ্যে লাস্টে যে 4টা আমি লিখলাম, বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং স্ত্রীকেশর, এদেরকে আমরা বলতেছি হচ্ছে স্তবক। ওকে, তাহলে তোমাদের বই মতে পুষ্পাক্ষকে স্তবকের মধ্যে ধরা হয় নাই, তবে সামনে যে আবার পড়বা কি, পুষ্পাক্ষটা স্তবক। যাই হোক, তোমরা তোমাদের বই মতো পড়বা, বৃতি থেকে একদম লাস্ট পর্যন্ত এই 4টাকে আমরা কি বলতেছি, ফুলের স্তবক বলতেছি। ঠিক আছে? আচ্ছা, সো এগুলো আমরা ব্যাখ্যা করব, সামনে সমস্যা নাই। পুষ্পাক্ষ নিয়ে তোমাদের বইয়ের মধ্যে তেমন কোনো আলোচনা নাই, সো আমি একদম সংক্ষেপে বলে দিই। ফুল হচ্ছে যেই অক্ষ বরাবর বৃদ্ধিপ্রাপ্ত হয়, কি বললাম? ফুল যেই অক্ষ বরাবর, পুষ্প যেই অক্ষ বরাবর বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটাকে আমরা কি বলতে পারি? পুষ্পাক্ষ বলতে পারি, রাইট? এইগুলো নিয়ে কিন্তু আমরা সামনে বিস্তারিত ডিসকাশন করব। যাই হোক, সো যেসব ফুলের মধ্যে এই 5টা অংশ প্রেজেন্ট থাকে, 5টা অংশ থাকে, তাদেরকে আমরা কি বলতেছি? সম্পূর্ণ ফুল। ওকে, তাহলে আমি যদি এই জিনিসটা এখানে বলে দিই, যাদের মধ্যে এই 5টা অংশই থাকে তাদেরকে আমরা কি বলতেছি? সম্পূর্ণ ফুল। যেমন ধরো জবা। আর যাদের মধ্যে 5টা অংশ সম্পূর্ণভাবে প্রেজেন্ট থাকে না, 1টা বা 2টা মিসিং থাকে। ওকে, 5টার মধ্যে ধরো 1টা বা 2টা মিসিং থাকে, তাদেরকে আমরা কি বলতে পারি? অসম্পূর্ণ ফুল বলতে পারি, বুঝছো? ওকে, এতটুকু আমি বুঝলাম। আচ্ছা, একটু বোঝাই এনাফ। এবার ধরো তোমাদের বইয়ের মধ্যে আরো কিছু র্যান্ডম ইনফরমেশন দেওয়া, যেমন ধরো তোমাদের বইয়ের মধ্যে ফুল থেকে আর কি বলা জানো? বৃন্ত বলে একটা টপিক বলা আছে। বৃন্ত, বৃন্ত মানে কি জানো? বোটা। বোটা কিন্তু তোমরা সবাই দেখছো, তাই না? তোমরা কিন্তু পাতার বোটা দেখছো না? অবশ্যই। বোটা মানে যে লম্বা গঠনের মাধ্যমে ফুলটা গাছের সাথে যুক্ত থাকে, ফুলটা ওই শাখার সাথে যুক্ত থাকে, সেটাই হচ্ছে বোটা। এবং যাদের মধ্যে এই বোটাটা থাকে, তাদেরকে আমরা কি বলতেছি? তাদেরকে আমরা বলেছি সবিন্তক ফুল। হ্যাঁ, সবিন্তক ফুল। আর যাদের মধ্যে এরকম বোটা থাকে না, তারা হচ্ছে অবিন্তক ফুল। ওকে, সবিন্তক ফুল আর হচ্ছে অবিন্তক ফুল। ওকে, এই কয়েকটা কথা মনে থাকবে না? ইনশাল্লাহ আমরা এগুলা বুঝতে পারছি। তাহলে যদি আমরা এইভাবে এই পড়াগুলো বুঝে থাকি, তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই। এখন আমরা পড়বো হচ্ছে ফুল এবং এর বিভিন্ন অংশ। তাহলে আমরা আগে একটু একটা ফুল আঁকার চেষ্টা করি। তো মেইনলি আমরা জবা ফুলটাকে একটা আদর্শ ফুল হিসেবে চিন্তা করি। কারণ কি? কারণ তার মধ্যে সবগুলো স্তবক বিদ্যমান এবং খুব সুন্দর করে আমরা সবগুলো স্তবককে আলাদা করে ফাইন্ড আউটও করতে পারি, আলাদা করে চিহ্নিত করতে পারি। দেখার চেষ্টা করি ফুলটা কিরকম। ওকে, মোটামুটি একটা জবা ফুল আঁকলাম আর কি, খুব সুন্দর হয় নাই, তাহলে তোমরা একটু বই থেকে দেখে জিনিসটা একটু চেক করে নিতে পারো। তো এই ফুলের মধ্যেই, মোটামুটি এই ফুলটার মধ্যে আমরা এই সবগুলো অংশ দেখতে পারবো। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের জবা ফুল। আমি লিখে দিই জবা ফুল। তোমরা কি জবার বৈজ্ঞানিক নামটা জানো? আমাকে কমেন্টে বলবা জবার বৈজ্ঞানিক নামটা কি হয়। আচ্ছা, তো আমি দেখতে পারতেছি কি, এইটা হচ্ছে মোটামুটি এই অক্ষ বরাবর বিস্তৃত, তাই না? এটা হচ্ছে এই বরাবর বিস্তৃত, রাইট? এই বরাবর সেটা হচ্ছে গ্রো করতেছে, এই বরাবর সেটা ফুটতেছে, রাইট? এই অক্ষটাকে আমরা কি বলতেছি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে পুষ্পাক্ষ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এখানে বেশ কিছু গঠন দেখতে পারতেছি। সো প্রথম গঠনটা কি দেখো তো? প্রথম যে গঠনটা আমি এখানে দেখতে পারতেছি সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা দেখো তো, এই যে এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে? এই জায়গার মধ্যে সবগুলো অংশ হচ্ছে বসানো আছে না? মনে হচ্ছে আমি সবগুলা জিনিস নিয়ে হচ্ছে এই জায়গাটায় বসাই দিয়েছি, রাইট? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলতে পারি? পুষ্প পত্রাধার। পুষ্প পত্রাধার, বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি থ্যালামাস। বুঝতে পারছো? থ্যালামাস। তাহলে যেই জায়গায় হচ্ছে
পুষ্পে যতগুলো স্তবক আছে, যতগুলো অংশ আছে, সবাই বসানো থাকে, সবাই অবস্থান করতেছে, সেটাই হচ্ছে পুষ্পপত্রাধার। আচ্ছা, এবার দেখো হচ্ছে এখানে আমি দেখতে পারতেছি কি কিছু ছোট ছোট গঠন এখানে দেখা যাচ্ছে, তাই না? পাতার মতো কিছু ছোট ছোট গঠন এখানে দেখা যাচ্ছে। এই গঠনগুলোকে আমরা কি বলি? বৃতি। বৃতি। পরে আমি বর্ণনা দিব, আগে তোমাদের পার্টস গুলো দেখাই নিই। আচ্ছা, এই যে আমরা লম্বা লম্বা অংশগুলো দেখতে পারতেছি, রাইট, এইগুলো হচ্ছে সেই পাপড়ি। ওকে, পাপড়ি বা দল, দলাংশ বলা যেতে পারে, তোমাদের বই দলাংশ লেখা। দলের প্রত্যেকটা অংশ হচ্ছে দলাংশ, যেটাকে আমরা পাপড়ি বলতে পারি। মাঝখানে যে অংশটা আমি দেখতে পারতেছি, হ্যাঁ, মাঝখানে দেখো যে গঠনটা দেখা যাচ্ছে, একদম লম্বা গঠনটা, এই গঠনটার নাম হচ্ছে স্ত্রীকেশর, বা যেটাকে আমরা গর্ভকেশর বলতে পারি। এবং তুমি হচ্ছে এই যে সাইড থেকে যে গঠনগুলো এখানে দেখতে পারতেছো, সাইড থেকে যে গঠনগুলো দেখা যাচ্ছে, এদেরকে আমরা কি বলি? এদেরকে মেনলি আমরা বলি থাকি হচ্ছে পুংকেশর। ওকে, এই হচ্ছে মোটামুটি তুমি বলতে পারো জিনিসগুলা। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি জিনিসগুলা। আচ্ছা, তো এর মধ্যে থেকে খেয়াল করে দেখো, এর মধ্যে থেকে বৃতি এবং পাপড়ি, এই দুটাকে আমরা কি বলতেছি? এদেরকে আমরা বলি হচ্ছে সাহায্যকারী স্তবক। ওকে, এদেরকে আমরা কি বলবো? সাহায্যকারী স্তবক। কেন ভাই সাহায্যকারী বলতেছি? কারণ এরা সরাসরি হচ্ছে জ্বলন কাজে সহায়তা করে না, মানে কি বলি, কারণ এরা হচ্ছে সরাসরি জ্বলন কাজে পার্টিসিপেট করে না, অংশগ্রহণ করে না, তবে জ্বলন কাজকে হইতে সহায়তা করবে, এই জন্য এদেরকে আমরা সাহায্যকারী বা সাবসিডিয়ারি স্তবক বলতেছি। তাহলে মূল স্তবক কোনগুলা বলতো? বা মেইন যে স্তবকগুলা সেগুলো হচ্ছে যে পুংকেশর এবং স্ত্রীকেশর বা গর্ভকেশর। এদেরকে আমরা বলতে পারি হচ্ছে এদেরকে বলা যায় অত্যাবশ্যকীয় বা মূল, হ্যাঁ, অত্যাবশ্যকীয় স্তবক, যেগুলো লাগবেই সেটা। ওকে, তাহলে আমি পুরো জিনিসটা একটা সামারি দেই। আমার যতগুলো স্তবক আছে, দেখছি আমরা কয়টা স্তবক? 4টা স্তবক। এর মধ্যে 2টা হচ্ছে অত্যাবশ্যকীয়, যারা হচ্ছে জ্বলন কাজে সরাসরি সহায়তা করে, হ্যাঁ, মানে জ্বলন কাজে যারা সরাসরি হচ্ছে পার্টিসিপেট করে, তারা হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক। কে কে আছে বলতো? পুংকেশর এবং গর্ভকেশর। আর বাকি যে 2টা স্তবক আছে, তারা সরাসরি পার্টিসিপেট না করলেও এই 2টা স্তবককে সহায়তা করে, তারা কি বলতো? সাহায্যকারী স্তবক। কে কে আছে সাহায্যকারী স্তবকের মধ্যে? পাপড়ি বা দলাংশ এবং হচ্ছে বৃতি আছে। ওকে, তাহলে বিষয়গুলো বুঝতে পারছি। এবার এগুলো যদি আমি একটু বর্ণনা পড়ার চেষ্টা করি, তাহলে আমি হচ্ছে এই জিনিসগুলো একটু বর্ণনা করবো। প্রথমে দেখবো হচ্ছে বৃতি সম্পর্কে। ওকে, আচ্ছা, তো প্রথম কথাই হচ্ছে বৃতি নিয়ে যদি আমি একটু বলতে চাই, তাহলে কি বলবো? দেখো, সবার প্রথমে বলবো বৃতিটা কোথায় আছে। এটা হচ্ছে ফুলের সবচেয়ে বাইরের স্তবক, সবচেয়ে বাইরে থেকে এটা আমরা দেখতে পারবো, সবচেয়ে বাইরে এটা থাকবে। ওকে, সবচেয়ে বাইরের স্তবক, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু গেল প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এরা কিন্তু কি হয়? সবুজ বর্ণের হয়, দেখতে সবুজ বর্ণের হবে। মনে হবে পাতা, বাট এটা কিন্তু পাতা থেকে গঠনটা একটু ভিন্ন, একটু ছোট সাইজের হয় এবং ভিন্ন হয়। ওকে, আচ্ছা, তারপর কি, কিছু কিছু ফুলে এই বৃতির নিচে আরেকটা ছোট গঠন পাওয়া যায়, হ্যাঁ, ছোট একটা গঠন পাওয়া যায়, যেটাকে আমরা কি বলি? উপবৃতি। কি বলবো বলতো? সেটাকে উপবৃতি বলবো। এই উপবৃতিটা মেনলি কোন ফুলে পাওয়া যায় বলতো? জবা। ওকে, জবাতে কিন্তু এটা পাওয়া যাইতে পারে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের বিষয়গুলো। এবার যদি আমি আসি কাজে, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে বাইরের আঘাত থেকে ফুলকে রক্ষা করা, হ্যাঁ, বাইরের আঘাত হতে ফুলকে রক্ষা করা, সুরক্ষা দেওয়া। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি না? আর যদি আমরা ইনফরমেশন এখান থেকে পড়তে চাই, দেখো বৃতি আবার 2 রকমের হয়। বৃতির অংশগুলো, একটা কিন্তু বৃতি থাকে না, বৃতি কিন্তু কয়েকটা থাকে।
জবা ফুলে কিন্তু 5টা বৃতি থাকে, তাই না? এখন বৃতির অংশগুলো যদি একটার সাথে আরেকটা পরস্পর যুক্ত হয় সেটাকে আমরা কি বলতে পারি? যুক্ত বৃতি বলতে পারি, ঠিক আছে? সেটাকে আমরা বলতে পারি যুক্ত বৃতি। আর যদি পরস্পর থেকে যদি সেটা আলাদা থাকে সেটাকে আমরা বলতে পারি বিযুক্ত বা মুক্ত বৃতিও বলা যেতে পারে, বাট তোমাদের বইয়ে বিযুক্ত শব্দটা অ্যাপ্লাই করা। তাহলে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো চলো আমরা পরবর্তী পার্টে যাই। কি দেখতেছিলাম? পরবর্তী পার্টের মধ্যে পাপড়ি আছে, তাই না? পাপড়ি বা যেটাকে আমরা দলাংশ বলতেছিলাম। প্রথম কথাটা কি? এটা হচ্ছে বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাইরের দিক হতে দ্বিতীয় স্তবক। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি ইনফরমেশন পড়তে পারি? কয়েকটা পাপড়ি বা কয়েকটা দলাংশ মিলিত হয়ে কি তৈরি করবে? দলমণ্ডল তৈরি করবে। ওকে, তারপরে পাপড়িগুলো যেটাকে আমরা পেটালস বলতে পারি, তাই না? এই পাপড়িগুলো মিলিত হয়ে কি তৈরি করে? দলমণ্ডল, যেটাকে আমরা করলা বলতে পারি। আচ্ছা, গেল। এবার হচ্ছে পাপড়ির বর্ণ কিরকম হয়? পাপড়ি কিন্তু আকর্ষণীয় বর্ণযুক্ত হয়। ওকে, আকর্ষণীয় বর্ণযুক্ত হয়। কেন ভাই? আমরা দেখতেছিলাম কি বৃতিগুলো কি হয়? সবুজ বর্ণের হয়, তাই না? বাট পাপড়ির মধ্যে এত পরিমাণ বর্ণ কেন থাকে বলতো? কারণ পাপড়িগুলো মেইনলি পরাগায়নে সহায়তা করে। ওকে, এইটার কারণ কি? পরাগায়নের সহায়তা। তাহলে এইটাই হচ্ছে পাপড়ির মূল কাজ, পরাগায়নের সহায়তা। এছাড়াও পাপড়ি কিন্তু আমাদের হচ্ছে এই প্রতিরক্ষার কাজটা করবে বৃতির মতো, বাট পাপড়ির মেইন ইন্টেনশন হচ্ছে পরাগায়ন। ওকে, বুঝতে পারছো কি? আচ্ছা, এখন পাপড়ির মধ্যে তুমি কিন্তু টাইপস চাইলে বলতে পারো। পাপড়িকেও তুমি কিন্তু চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে যুক্ত পাপড়ি, মানে পাপড়ির অংশগুলো একটার সাথে আরেকটা যুক্ত অবস্থায় থাকবে, এবং আরেকটা হচ্ছে তুমি বলতে পারো পৃথক বা মুক্ত। ওকে, এরকম। যুক্ত কার মধ্যে থাকে? ধুতুরা। এবং পৃথক কার মধ্যে থাকে? জবা। এই এক্সাম্পল গুলো যদি পারো তাহলে অবশ্যই পড়তে হবে। না, যদি পারো বলা উচিত না, এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তুমি বলতে পারো। আচ্ছা, এরপর সবাই পরের স্তবক, সেটা কি? সেটা হচ্ছে পুংস্তবক, তাই না? পুংস্তবক। দেখো, এই স্তবকের নাম কিন্তু পুংস্তবক, বাট স্তবকের প্রত্যেকটা সদস্যের নাম কি বলতো? প্রত্যেকটা সদস্যের নাম হচ্ছে পুংকেশর। আচ্ছা, এগুলো আমি বলবো, সমস্যা নাই। তো প্রথম যে ইনফরমেশন আমি শিখবো সেটা হচ্ছে এটা কত নম্বরের স্তবক? এটা হচ্ছে তৃতীয় স্তবক। ওকে, 3 নম্বরের স্তবক। এবার শো, এটার প্রত্যেকটা সদস্যকে আমরা কি বলতে পারি? প্রত্যেকটা সদস্যের নাম হচ্ছে পুংকেশর। তাহলে এটা তোমরা একটু মাথায় রাখো, স্তবকটার নাম হচ্ছে পুংস্তবক, আর স্তবকের প্রত্যেকটা সদস্যের নাম হচ্ছে পুংকেশর। তাহলে বলা যায় না অনেকগুলা পুংকেশর নিয়ে পুংস্তবক তৈরি? জবা ফুলের মধ্যে কিন্তু অনেকগুলা পুংকেশর পাওয়া যাইতে পারে। ওকে, আচ্ছা, এবার সবাই এই যে পুংকেশর আমি বলতেছি, এই পুংকেশরের আবার দুইটা অংশ আছে, বুঝছো? এটার আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে লম্বা নলাকার দণ্ডের মতো গঠন, যার নাম হচ্ছে পরাগ দণ্ড, যেটাকে আমরা পরাগ নালীও বলতে পারি। আর একটা হচ্ছে থলের মতো গঠন, যেটাকে আমরা বলি পরাগধানী। ওকে, আচ্ছা, এই পরাগধানীটা আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। কেন? কারণ এই পরাগধানীর ভিতরে আলটিমেটলি তৈরি হয় পরাগ রেণু। ওকে, পরাগ রেণু। এই পরাগ রেণুর মধ্যে কি তৈরি হবে বলতো? পুং জনন কোষ, যেটাকে আমরা কি বলতেছি? শুক্রাণু। ঠিক আছে, কথা কি ধরতে পারছো? তাহলে দেখো, আমাদের পুংস্তবকে কি তৈরি হয়? শুক্রাণু। শুক্রাণু কোথায় তৈরি হয় বলতো? শুক্রাণু তৈরি হয় পরাগধানীর ভিতরে। কোন কোষ থেকে তৈরি হবে? পরাগ রেণু থেকে। ওকে, বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মোটামুটি এই হলো আমাদের এটার গঠনটা। এটার কাজটা কি? সরাসরি জনন কাজে
হেল্প করা, এই যে দেখো শুক্রাণু তৈরির মাধ্যমে জনন কাজে সহায়তা করা, এটাই তার কাজ। আচ্ছা এবার আসো ভাই স্ত্রী স্তবক। হ্যাঁ এবার আসো স্ত্রী স্তবক। এটা হচ্ছে ফুলের চতুর্থ স্তবক। হ্যাঁ চতুর্থ স্তবক, এটাকে আমরা কি বলতে পারি, সবচেয়ে ভেতরের স্তবক। তাহলে মনে রাখতে হবে সবচেয়ে বাইরের স্তবক সেটা হচ্ছে বৃতি, আর সবচেয়ে ভেতরের স্তবক কি বলতো, সেটা হচ্ছে স্ত্রী স্তবক। আচ্ছা স্তবক মানে কি বলছিলাম, দেখো স্তবক মানে তুমি বলতে পারো আসলে পার্টস, তুমি হচ্ছে খণ্ড বলতে পারো, তাই না? স্তবক তেমন কিছু নেই, স্তবক মানে পার্টস, শেষ। আচ্ছা যাও সর্বসারি, তাহলে সবচেয়ে বাইরের স্তবক হচ্ছে বৃতি, সবচেয়ে ভেতরের স্তবক কি বলতো, আমাদের স্ত্রী স্তবক। এখান থেকে তুমি সেম ভাবে বলতে পারো এর প্রত্যেকটা সদস্যের নাম কি, এর প্রতিটা সদস্যকে আমরা বলতে পারি হচ্ছে স্ত্রী কেশর বা গর্ভকেশর। ঠিক আছে, এই গর্ভকেশরকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, বুঝছো? মানে গর্ভকেশর গঠনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে পড়াশোনা করতে পারি। এই ভাগগুলো কি কি আমি বলি, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। আমরা যখন নিষেক পড়ব তখন এই যে আমাদের পরাগদণ্ড, পরাগধানী, পরাগরেণু, তারপরে যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এগুলো আরো বিস্তারিত পড়বো, এগুলো নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা তো গেল গর্ভাশয়, গর্ভদণ্ড আর হচ্ছে গর্ভমুণ্ড। কোনটার কি কাজ দেখো তো, গর্ভমুণ্ডে মেনলি আমাদের পরাগরেণুটা এসে পরাগায়নের মাধ্যমে স্থাপিত হয়, সেটা আমরা সামনে পড়বো, সমস্যা নেই। গর্ভদণ্ডের মাধ্যমে এই গর্ভমুণ্ড হতে পরাগরেণুটা ভেতরের দিকে চলে আসে গর্ভাশয়ের কাছে। গর্ভাশয়ের কাজ কি, গর্ভাশয়ের কাজ হচ্ছে সে ডিম্বক তৈরি করবে। ওকে, গর্ভাশয়ের ভিতরে কি থাকে বলতো, ডিম্বক থাকে। ওকে, এবং সেই ডিম্বক থেকে তৈরি হয় স্ত্রী জননকোষ বা ডিম্বাণু। এই ডিম্বাণুই হচ্ছে শুক্রাণুর সাথে মিলিত হয়ে প্রথম ডিপ্লয়েড কোষ তৈরি করে, যার নাম কি জাইগোট। বুঝতে পারছো? তাহলে বলো স্ত্রী স্তবকের মেইন কাজ কি, তার মেইন কাজটা হচ্ছে আমাদের ডিম্বাণু তৈরির মাধ্যমে জনন কাজে সহায়তা করা, তাই না? আচ্ছা তুমি কিন্তু চাইলে এখন এই স্ত্রী স্তবককে দুই ভাগে ভাগ করতে পারবা, তাই না? কি কি হইতে পারে বলতো, আমাদের স্ত্রী কেশরগুলো যদি পরস্পর যুক্ত থাকে সেটাকে আমরা বলছি যুক্ত গর্ভপত্রী, আর যদি যুক্ত না থাকে সেটাকে আমরা বলি বিযুক্ত গর্ভপত্রী, বিযুক্ত গর্ভপত্রী। তাহলে আশা করি ভাইয়া তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তোমাদের বইয়ের মধ্যে যতটুকু ইনফরমেশন দেওয়া আমি তোমাকে ততটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এরপর চলে আসো ভাইয়া আমরা পরবর্তী টপিকটা পড়ি, সেটা কি বলতো, পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরিসেন্স ইংলিশে বললে হয়, সেটা হচ্ছে পুষ্পমঞ্জরি। এখন পুষ্পমঞ্জরি মানে কি জানো, মঞ্জরি মানে হচ্ছে তুমি একটা শাখা চিন্তা করতে পারো, শাখা বা ডাল। ওকে, অর্থাৎ যে ডালে আমাদের ফুল হয় সেটাই হচ্ছে আমাদের পুষ্পমঞ্জরি, তাই না? আচ্ছা তো আমি যদি পুষ্পমঞ্জরির একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি তাহলে বলবো যে উদ্ভিদের কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল বা শীর্ষ মুকুল থেকে উৎপন্ন শাখা। আচ্ছা আমি তাহলে পুরোটা লিখে নিই, তারপর তোমাদের এক্সপ্লেন করব। তাহলে কি বললাম, কাক্ষিক মুকুল বা শীর্ষ মুকুল থেকে তৈরি হওয়া শাখা যেখানে ফুল সাজানো থাকে। ওকে, তাহলে আমাদের ফুল সহ ওই শাখাটার নামই হচ্ছে পুষ্পমঞ্জরি। তাহলে এখন আমাদের এখানে বেশ কিছু ডাউট চলে আসলো। প্রথম কথা হচ্ছে ভাই মুকুল বলতে কি বোঝায়? মুকুল মানে হচ্ছে এমন কিছু কোষ যা হচ্ছে পরবর্তীতে বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হইতে পারে। ওকে, এখন দেখো তো এই মুকুলটা কোন কোন জায়গায় তৈরি হইতে পারে, সেটা আমাদের কক্ষ বা কোলের ভেতরে তৈরি হইতে পারে, অথবা সেটা আমাদের চূড়া বা শীর্ষের মধ্যে তৈরি হইতে পারে। বুঝতে পারছো তো? আচ্ছা আমি তোমাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। ধরো এই হচ্ছে আমাদের একটা গাছ এবং এই ধরো আমাদের গাছের একটা শাখা, তাই না? যদি এই জায়গায় আমাদের
এই যে জায়গাটা তুমি দেখতে পারতেছো, গাছের গুড়ি এবং শাখার যে মধ্যবর্তী জায়গাটা, এই জায়গাটাকে আমরা কক্ষ বলি। এই কক্ষের ভিতরে যদি মুকুল তৈরি হয় সেটাকে আমরা কি বলি? কক্ষ মুকুল। এবং এই শাখার চূড়া যদি কোনোভাবে মুকুল তৈরি হয় সেটাকে আমরা কি বলতেছি? শীর্ষ মুকুল। ওকে, তাহলে আমরা কিন্তু বিষয়টা বুঝলাম না? আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো। তাহলে এইসব জায়গায় তৈরি হওয়া মুকুল, এই মুকুলগুলো যে শাখা তৈরি করবে, তাই তো, এবং সেই শাখার মধ্যে যে ফুলগুলো তৈরি হবে, এই ফুল সহ শাখাটার নামই হচ্ছে পুষ্পমঞ্জরি। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম। এবার আসো, পুষ্পমঞ্জরির গঠনটা কিরকম হয়, তুমি যদি জিনিসটা একটু দেখার চেষ্টা করো। পুষ্পমঞ্জরির গঠন তো, একটা ফুলের বা একটা গাছের মধ্যে পুষ্পমঞ্জরি ঠিক কি সময় পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়, তারপর ভিত্তি করে আমরা পুষ্পমঞ্জরিকে দুই ভাগে ভাগ করতে পারি। যদি গাছটা যতদিন বেঁচে থাকে ততদিন যদি পুষ্পমঞ্জরিটা বড় হইতে থাকে, সেই বৃদ্ধিটাকে আমরা বলেছি অনিয়ত বৃদ্ধি। হ্যাঁ, অনিয়ত আমরা বর্ধন বলতে পারি। ওকে, যেটাকে আমরা অসীম বর্ধনও বলতে পারি। ওকে, তার মানে বিষয়টা কি আসলো? যদি গাছের সাথে সাথে পুষ্পমঞ্জরি দিনের পর দিন বড় হইতে থাকে, সেই ধরনের পুষ্পমঞ্জরিকে আমরা অসীম বর্ধনশীল পুষ্পমঞ্জরি অথবা অনিয়ত বর্ধনশীল পুষ্পমঞ্জরি বলতে পারি। আর যদি উল্টাটা হয়, যেমন ধরো একটা সময় পর্যন্ত বড় হইতে হইতে পুষ্পমঞ্জরি আর বড় হইল না, গাছ যতদিনই বেঁচে থাকুক পুষ্পমঞ্জরি অল্প কয়েকদিন পর আর বড় হচ্ছে না, এই ধরনের গঠনটাকে আমরা বলি, বা এই ধরনের পুষ্পমঞ্জরিকে আমরা বলি হচ্ছে নিয়ত বর্ধনশীল পুষ্পমঞ্জরি বা সসীম বর্ধনশীল পুষ্পমঞ্জরি। ওকে, বিষয়টা কি ক্লিয়ার হইলো? আচ্ছা, আশা করি এই বিষয়টা আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এবার চলে আসো আমাদের পরের টপিক, সেটা কি? পরাগায়ন। পরাগায়ন, আচ্ছা, বা পলিনেশন আমরা ইংলিশে বলতে পারি, মাথায় রাখি পলিনেশন। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে পরাগায়ন বলতে আসলে কি বোঝায়? খেয়াল করে দেখো, আমাদের বইয়ের মধ্যে একটা ডেফিনিশন দেওয়া আছে, সেটা কি? পরাগধানী হতে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তর, এই ঘটনাকে আমরা পরাগায়ন বলতে পারি। তাহলে যদি বলে দিই, পরাগধানী হতে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তর। ওকে, আচ্ছা, আমি তোমাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। এই যে আমি যে একটা ফুল আঁকলাম, তাই না? এখানে দেখো আমি একটা ফুল আঁকছিলাম, এই যে ফুল, এই ফুলের মধ্যে কোনটা কি বলতো? এইটা হচ্ছে আমাদের সেই গর্ভকেশর, তাই না? আর এগুলো হচ্ছে আমাদের সেই পুংকেশর, রাইট? এই গর্ভকেশরের তিনটা পার্ট, এটা হচ্ছে আমাদের সেই গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এই হচ্ছে আমাদের গর্ভমুণ্ড, তাই না? আর পুংকেশরের দুইটা পার্ট, এটা হচ্ছে আমাদের সেই পরাগদণ্ড, আর এটা হচ্ছে পরাগধানী, রাইট? পরাগধানীতে কি তৈরি হয়? আমরা বলে ফেলছিলাম পরাগরেণু তৈরি হয়। যখন এই পরাগরেণুগুলো পরাগধানী থেকে তৈরি হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তর হয়, এখান থেকে তৈরি হয়ে এখানে চলে যায়, সেটাকে আমরা কি বলতেছি? পরাগায়ন বলতেছি, তাই না? সিম্পল না বিষয়টা? তোমার মনে এখন প্রশ্ন জাগতে পারে, ভাই এটা এখানে কিভাবে যায়, যাওয়ার উপায়টা কি, সেটা আমরা সামনে দেখবো, সমস্যা নেই। তো আপাতত আমরা ডেফিনেশনটা বুঝলাম কিনা। পরাগধানীতে তৈরি হয় পরাগরেণু, এই পরাগরেণুটা হচ্ছে স্পেশাল কিছু প্রক্রিয়ায় সেটা গর্ভমুণ্ডে চলে যায়, গর্ভমুণ্ডে যেয়ে সেটা পতিত হয়, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে আমাদের পরাগায়ন। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আর কি পড়তে পারি? পরাগায়নের অপর নাম কি বলতো? এটা মাঝে মাঝে দিয়ে দেয়, পরাগায়নের সিনোনিম বা অপর নাম হচ্ছে পরাগ সংযোগ। হ্যাঁ, পরাগ সংযোগ। এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, সেটা কি? পরাগায়ন হচ্ছে ফল ও বীজ তৈরির পূর্ব শর্ত। ওকে, ফল ও বীজ তৈরির পূর্ব শর্ত মানে কি? অর্থাৎ কোন উদ্ভিদে ফুল থেকে ফল তৈরি হইতে গেলে, হ্যাঁ, ফলের মধ্যে বীজ তৈরি হইতে গেলে অবশ্যই পরাগায়ন লাগবে। পরাগায়ন ছাড়া কোনো উদ্ভিদের ফুল থেকে ফল তৈরি হয় না, ফলের মধ্যে বীজ থাকে না। ওকে, তুমি বলতে পারো ভাই পরাগায়ন এমন কি ইম্পর্টেন্ট কাজ, তাই না? এমন কি গুরুত্বপূর্ণ কাজ যে ওইটা না হইলে এই ফল বীজ তৈরি হবেই না? এগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আজকে হয়তো আমরা পুরোটা কভার করতে পারবো না, সামনের লেকচারে কিন্তু আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। ওকে, আচ্ছা, আপাতত আমরা বুঝতে পারলাম ভাইয়া পরাগায়নের মধ্যে কি কি টপিক আছে। এবার আমরা দেখবো ভাই পরাগায়ন আসলে
কতগুলো টাইপসের হয়, কতগুলো প্রকারভেদ হয়। পরাগায়নকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ওকে, পরাগায়নকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করা যেতে পারে। সেটা কি? একটা হচ্ছে আমাদের স্বপরাগায়ন, আর একটা হচ্ছে পরপরাগায়ন। ওকে, এখন স্বপরাগায়ন বলতে আবার কি বোঝায়, পরপরাগায়ন মানে কি? নামের মধ্যে কিন্তু বিষয়টার ব্যাখ্যা আছে, বুঝছো? আমরা যদি শব্দগুলোকে একটু বিশ্লেষণ করে পড়ি তাহলে কিন্তু কাজ হয়ে যায়। যেমন ধরো পরাগায়ন, তুমি দেখো তো নামের মধ্যে কি পরাগ শব্দটা আছে না? পরাগ প্লাস আয়ন, আয়ন মানে যাতায়াত, তাই না? তার মানে পরাগের যাতায়াত, পরাগ রেণুর স্থানান্তর, সেটাই পরাগায়ন, রাইট? এখানে আসো, স্বপরাগায়ন মানে কি? স্ব মানে নিজে, তাই না? আর পরপরাগায়ন মানে কি? পর মানে অপর, এরকম বোঝায়। অর্থাৎ নিজে নিজে যদি পরাগায়ন হয়ে যায়, তাই না? সেটা বোঝায়, রাইট? আচ্ছা, তুমি যদি দেখো তোমাদের বই ডেফিনেশনটা, সেখানে দেখো লেখা আছে যদি একই গাছের দুটা ফুল অথবা একই ফুলের মধ্যে যদি পরাগায়ন হয় সেটাকে আমরা কি বলি? স্বপরাগায়ন, তাই না? স্ব মানে কি বলছিলাম? নিজে, অর্থাৎ নিজের গাছের নিজের ফুলের মধ্যে পরাগায়ন হচ্ছে, বুঝছো? অন্য কোনো গাছের সহায়তা আমাদের লাগতেছে না, এরকম না বিষয়টা? আচ্ছা, তুমি বলতে পারো একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলে যদি পরাগায়নটা সংগঠিত হয়, যদি পরাগায়নটা হয়ে থাকে, সেটাকে আমরা কি বলতেছি? স্বপরাগায়ন বলতে পারি। ওকে, এবার আসো ভাই এটার উদাহরণটা দেখি, এক্সাম্পল কি হইতে পারে। এটা উদাহরণটা হচ্ছে আমাদের সরিষা, ধুতুরা এবং কুমড়া, এই তিনটা গাছের ফুলের মধ্যে আমাদের স্বপরাগায়নটা হয়। এবার দেখি ভাই, কমন সেন্স ইউজ করো। পরপরাগায়ন মানে কি? অপর একটা গাছের ফুলের মধ্যে, হ্যাঁ, মানে দুইটা গাছের ফুলের মধ্যে যে পরাগায়নটা হবে, তাই না? অবশ্যই দুইটা গাছ কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন প্রজাতি হবে না, একই প্রজাতির হবে। বিষয়টা কি? দেখো, ধরো আমরা চিন্তা করলাম গাছ এ, গাছ বি, তাই না? এই দুইটা গাছে হচ্ছে লেটস সে আমরা চিন্তা করলাম শিমুল গাছ, তাই না? তাহলে এই শিমুল গাছের ফুল থেকে বা এই শিমুল গাছের পরাগ ধানি থেকে যে পরাগরেণু তৈরি হবে, সেটা কি করবে? সেটা হচ্ছে এই শিমুল গাছের গর্ভমুণ্ডে পতিত হবে। এই ঘটনাকে আমরা কি বলতেছি বলতো? পরপরাগায়ন। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? তার মানে প্রজাতি ভিন্ন হওয়া যাবে না, তাই না? এমন না যে আম গাছেরটা জাম গাছে চলে গেল, কাঁঠালেরটা লিচুতে চলে গেল, এরকম না, দুইটা গাছ সেম হইতে হবে। হ্যাঁ, তাহলে এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে একই প্রজাতির ভিন্ন দুটি গাছের মধ্যে যদি পরাগায়নটা হয় সেটাকে আমরা বলতে পারি কি? পরপরাগায়ন। তার মানে একদম সিম্পল কথা, দেখো, স্বপরাগায়ন মানে কি? সেম ফুল অথবা সেম গাছের অন্য ফুল। আর পরপরাগায়ন মানে কি? সেম প্রজাতির দুটা ভিন্ন ভিন্ন গাছের ফুল। ওকে, এরকম বিষয়টা। তাহলে এইটার জন্য উদাহরণটা কি হতে পারে? ওর জন্য উদাহরণটা হচ্ছে শিমুল এবং পেঁপে। ওকে, শিমুল এবং পেঁপে। ওকে ভাই, বিষয়টাকে বুঝতে পারছি। আচ্ছা, সো এই ছিল আমাদের পরাগায়নের টপিকটা। আমাদের পরাগায়ন থেকে আসলে আরেকটা টপিক বাদ আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। সো আজকে লেকচারটা আমি এই পর্যন্তই রাখলাম। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও।